জিমিন দায়নকে বলে, তুমি কি জানো আমি তোমাকে হাই স্কুল লাইফ থেকে চিনি। যখন তুমি হাই স্কুলে পড়তে তখন তোমাকে আমি প্রথমবার খেলতে দেখেছিলাম। তুমি মাঠে তোমার বন্ধুদের সাথে খেলা করছিলে। দূর থেকে আমি তোমাকে দেখতে পাই, তখন থেকেই আমি তোমাকে পছন্দ করি। পছন্দ করি বলতে ভালোবাসি। তারপর তোমাকে কলেজে খুঁজে পেলাম। তারপর তো কী কী ঘটনা ঘটলো তুমি খুব ভালো করেই জানো। তখন সে বলে, আচ্ছা তুমি যেহেতু আমাকে ভালোই বাসতে, তাহলে তুমি কিমসুর সাথে রিলেশনে কেন জড়ালে? তখন সে বলে, এইসব করে বলছি, আগে তোমাকে রিংটি পরিয়ে দেই। তখন সে জোর করে এই দায়ুনকে রিং পরিয়ে দেয়। রিং পরানোর পরই সে তার একটি পিকচার উঠায়। তখন দায়ুন জিজ্ঞাসা করে, পিকচার কেন উঠাচ্ছ? পিকচার উঠাচ্ছি কারণ আমি চাই আমাদের প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে পিকচারে আবদ্ধ থাকুক, যাতে আমরা পরবর্তীতে এগুলো দেখতে পারি আর দেখে আমরা হাসি খুশি থাকতে পারি। দায়ন কিছুই বুঝতে পারছিল না, সে কিছু বলে না। কিম তার সাথে পিকচার ওঠানো শেষ হলে সে আবারও বলে, প্লিজ আমাকে বলো যে তোমরা এইসব কেন করলে। তোমরা কি রিলেশনে ছিলে? তুমি যদি আমাকেই পছন্দ করতে তাহলে কিমের সাথে কেন রিলেশন করলে? তুমি ওর সাথে রিলেশনে ছিলে, তাহলে আমাকে মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তখনও তুমি আমাকে কিছু বলনি। অন্যদিকে আমরা সোয়ুন এবং কিমকে দেখতে পাই, যারা দুইজন দায়ুনকে খুঁজছিল। একে অপরকে কল করে জানায় যে দায়ুনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কিম বলে, এক কাজ করো, তুমি গিয়ে দায়ুনের বাসায় দেখে আসতে পারো। সোয়ুন বলে, তোমার কি মনে হয় কিডন্যাপার কি তাকে তার বাসায় নিয়ে যাবে? এমনটা তো কখনোই হবে না। কিম চিন্তায় পড়ে যায়, সে কিভাবে খুঁজে বের করবে। এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল, সাথে সোয়ুনও অনেক দুশ্চিন্তা করে। বলে, কোথায় থাকতে পারে দায়ুন? ও তাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যেতে পারে? তখন কিম বলে যে এমন কোনো জায়গা আছে যেটা আমরা সিক্রেট জানতে পারছি না। তখন তার একটি জায়গার কথা মনে পড়ে যায়। বলে, এই বাসায় গেলে হয়তো আমরা পেতেও পারি তাকে। অন্যদিকে আমরা তাদেরকে আবারও দেখতে পাই, জিমিন আর দায়ুনকে। জিমিন বলে, তুমি যখন আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তখন আমি তোমার জবাব দেইনি কেন এটা আমি তোমাকে বলছি। কারণ যদি আমি ওই সময় বলতাম যে আমিও তোমাকে ভালোবাসি, এটা তুমি কখনোই বিশ্বাস করতে না। কারণ কিমের সাথে আমার একটি রিলেশন ছিল। আমি তোমাকে জেলাস ফিল করানোর জন্য সবসময় কিমের সাথে ঘুরে বেড়াতাম। তুমি কি করলে? আমাকে রেখে তুমি ওই কিমের প্রেমেই পড়ে গেলে। আমি তো তখন খুবই কষ্ট পেয়েছিলাম, তাই তোমাকে আর কিছু বলিনি। তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম, তবে আমি সবসময় তোমাকে ভালোবাসতাম। দায়ুন বলে, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার ক্ষতি করার চেষ্টা করে না। ক্ষতি? আমি তো তোমার ক্ষতি করিনি বা ক্ষতি করার কোনো চেষ্টাও করিনি। ক্ষতি কেন করতে যাব? আমি এমনটা চেয়েছিলাম যে তোমাকে কেউ যাতে পছন্দ না করে, একমাত্র তুমি আমার হয়ে থাকো। তাই আমি এইসব করেছি। এটা কি আমার ভুল ছিল? কারণ তুমি তো একের পর এক ছেলের প্রেমেই পড়ে যাচ্ছিলে, শুধু আমি বাদে। তাহলে আমি কি করতাম? আচ্ছা, নো প্রবলেম। এখন থেকে আমরা এমন একটি দুনিয়ায় থাকবো যেখানে আমি তোমাকে ভালোবাসবো আর তুমি আমাকে ভালোবাসবে। তাছাড়া আমাদের মধ্যে থার্ড পারসন কখনোই আসবে না। আর এখানে থার্ড পারসন আওয়ার কোনো সুযোগ নেই। থার্ড পারসন কীভাবে আসবে বলো? তাছাড়াও তোমার প্রতি কেউ অ্যাট্রাকটিভও আর ফিল করবে না। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের দুনিয়ায় চলে যাব। দায়ুন বলে, প্লিজ এইসব করো না, তোমার পাগলামো বন্ধ করো। তখন সে বলে, আমি তো এত জীবন পাগলামো করেছি, এখন আর কেন পাগলামো করব বলো? তারপর সে পুরো ঘরে কেরোসিন দিতে শুরু করে, আগুন দিয়ে, যাতে দুইজন মারা যেতে পারে। যখনই সে দেশলাইয়ের কাঠি নেয় আগুন ধরানোর জন্য, তখনই এখানে একজন মহিলা নক করে। মহিলাটি দরজায় নক করার পর সে মহিলাটির সাথে কথা বলতে বাহিরে চলে যায়। মহিলাটি দায়নের আওয়াজ শুনে বুঝতে পারে এখানে কোনো প্রবলেম আছে, তবে জিমিন তাকে কোনোভাবেই ভিতরে যেতে দিচ্ছিল না। তখন মহিলাটি তাকে বারবার জিজ্ঞাসা করে, ভিতরে কি কোনো প্রবলেম আছে? তখন সে বলে, কিছুই নেই। এদিকে আমরা দায়নকে দেখতে পাই, তার হাতে একটি ছুরি লাগে, আর ছুরিটি দিয়ে সে তার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে সে নিজেকে ছাড়াতে সক্ষম হয়। জিমিন এসে এই ছুরিটি হাতে নিয়ে নেয় আর বলে, কোথায় যাচ্ছ? ও আচ্ছা, তুমি পালানোর চেষ্টা করছো, তাও আমার কাছ থেকে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কেন আমার কাছ থেকে পালানোর চেষ্টা করছো? খুব তাড়াতাড়ি তো আমরা দুইজন আমাদের দুনিয়ায় চলে যাব। প্লিজ তুমি পালানোর চেষ্টা করো না। দায়ন বলে, এইভাবে কোনো দিনও ভালোবাসা হয় না। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে এইসব কেন করতে যাবে? যখনই সে তাকে ছুরি দিয়ে গা দিতে যাবে, তখনই এখানে কিম চলে আসে। তারপর সে কিমকে ভয় দেখায়, দায়নের গলায় ছুরি ধরে। জিমিন কিমকে বলে, তুমি কখনোই আমাদের আলাদা করতে পারবে না। আমি জানি তুমি আমাদের আলাদা করার জন্য এসেছো। দেখো, দায়নও আমাকে ছেড়ে যেতে চায় না, আমরা একই সাথে আমাদের দুনিয়ায় চলে যাব। তার এই উল্টাপাল্টা কথা শুনে কিম বলে, কি বলছো এসব? তোমার কথাগুলো বন্ধ করো। তখনই এখানে সোয়ুন চলে আসে। সোয়ুনকে দেখে দায়ন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই জিমিন তাকে ছুরি মেরে দেয়।
তাকে ছুরি মারার পর আবারও ছুরি মারতে যাবে, তখন কিম তাকে সরিয়ে দেয় আর বলে, পাগল হয়েছ, কি করছো এসব? ছেড়ে দাও এই ছেলে মানুষই, তুমি এইসব বাদ দিয়ে চলো আমার সাথে। অন্যদিকে আমরা সয়ুনকে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ ছিল, সে মাটিতে লুটিয়ে পড়ে। দায়ুন কান্না করতে শুরু করে। সে বলে, জিমিন তোমার কিছুই হবে না, সরি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমার ফিলিংস কখনো আমি বোঝার চেষ্টা করিনি, তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সব সময় তোমাকে কষ্ট দিয়েছি। তখনই এখানে অ্যাম্বুলেন্স চলে আসে। অ্যাম্বুলেন্সে করে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে তখন তাকে বলে, সরি বলার কোনো প্রয়োজন নেই, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি ফিরে আসব তোমার জন্য, শুধু অন্য কারোর জন্য আমি ফিরবো না, শুধু দায়ুন তোমার জন্য ফিরবো, তোমাকে এত চিন্তা করতে হবে না। দায়ুন বলে, চিন্তা না করে আমি কি করব বলো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি একদম শূন্য হয়ে যাব, আমি সব সময় তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কোনো দিনও আমি তোমাকে কষ্ট দিব না, এটা আমি তোমাকে প্রমিস করলাম, প্লিজ তুমি এবারের মতো সুস্থ হয়ে ফিরে আসো। তখন সে বলে, আমি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবো যদি তুমি আমার জন্য অপেক্ষা করো। তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? দায়ন বলে, কেন অপেক্ষা করব না, আমি সব সময় তোমার সাথে আছি, অপেক্ষা কেন করতে হবে? তুমি সুস্থ হবে, আমি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব সুস্থ হওয়ার জন্য। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, যে কিনা জিমিনকে এখান থেকে সরিয়ে অন্য রুমে নিয়ে যায়। অন্য রুমে তালাবদ্ধ করে রেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে দায়নকে মারতে পারো বলো, তুমি কেন দায়নকে মারার চেষ্টা করছিলে? জিমিন বলে, আমি দায়নকে মারতে চাইনি তো, আমিও দায়নের সাথে মরে যেতাম, আমরা আমাদের দুনিয়ায় যেতাম, তুমি কেন বুঝতে পারছো না? আমি সবার প্রথম দায়নকে পছন্দ করতাম, তাহলে আমি কেন এত সহজে দায়নকে ছেড়ে দিব বলো? আমি দায়নকে ছাড়তে পারবো না তো? তোমরা দায়নকে ছাড়তে পারবে, কারণ তোমরা আমার পরে দায়নকে পছন্দ করেছো, সবার প্রথম আমি দায়নকে দেখেছিলাম আর দায়নের প্রতি আমি কিছু ফিল করেছিলাম, তোমরা কিভাবে আমার ফিলিংস বুঝবে? তাই আমি আর দায়ন আমাদের দুনিয়ায় যেতে চেয়েছিলাম, যেখানে আমি আর দায়ন ছাড়া আর কেউ থাকতো না, তোমরা কেউ থাকতে না, দায়নকে কেউ দেখতেও পারতে না, তবে কেন তুমি চলে এলে দায়নকে বাঁচানোর জন্য? আমি তো দায়নের সাথেই যেতে চেয়েছিলাম, তাহলে আমাকে কেন যেতে দিলে না? দায়ন তখন বলে, আমিও তো তাকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি তার প্রতি ফিল করি, তোমার পরে আমার সাথে তার দেখা হলে কী হবে, আমি তাকেই ভালোবাসি। এদিকে জিমিন পাগলের মতো হাসতে শুরু করে। সিন শিফট হয় ওই প্রজেক্টের দিনে। সবাই তো তাদের প্রজেক্ট জমা দিচ্ছিল, তবে দায়নদের টিমের কেউই ছিল না। তখনই এখানে দায়ন হাজির হয়ে যায়। দায়নদের কোম্পানির নাম উচ্চারণ করলে দায়ন সেখানে যায় আর গিয়ে উপস্থাপনা করার জন্য তৈরি হয়ে যায়। সে কিভাবে তার প্রেজেন্টেশন দিবে এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল। তখন সে সয়ুনের বলা কথাগুলো মনে করতে থাকে। সয়ুন তাকে বলেছিল, প্রেজেন্টেশনটা তোমাকে দিতেই হবে, কারণ তুমি আর আমি একই স্বপ্ন দেখেছি, একইভাবে এতদিন যাবৎ কাজ করে এসেছি, তুমি যদি আজ প্রেজেন্টেশন না দাও তাহলে আমরা হেরে যাব। সে প্রেজেন্টেশন দিয়ে দৌড়ে বের হয়ে যায় সয়ুনের সাথে দেখা করার জন্য। রাস্তায় তার কিমের সাথে দেখা হয়। কিম তাকে একটি পেন ড্রাইভ দিয়ে বলে, এতে তোমার প্রজেক্টের সব কিছু আছে, যেগুলো আমি নষ্ট করার চেষ্টা করেছিলাম, তবে এখন আর এগুলো নষ্ট করার কোনো ইচ্ছে আমার নেই, তোমাকে আমি সয়ুনের হাতেই তুলে দিলাম। আমি তোমাকে আজ দেখে বুঝতে পেরেছি যে তুমি সয়ুনকে কতটা ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, তবে আমি তোমার ভালোবাসার কাছে হেরে গিয়েছি। সয়ুন আর তুমি একে অপরকে যেহেতু ভালোবাসো, আমি চাই তোমরা দুইজন সুখে শান্তিতে থাকো, তাই তোমাদের মধ্যে আর আমি আসবো না। দেরি করো না, চলে যাও সয়ুনের কাছে। তখন দায়ন রওনা হয়ে যায় সয়ুনের সাথে যাওয়ার জন্য। আর এদিকে আমরা কিমকে দেখতে পাই, যে কিনা দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে কান্না করে দায়নের জন্য, কারণ সে দায়নকে অনেক বেশি ভালোবাসতো, তবে কোনো কিছুর বিনিময়ে সে আর দায়নকে পেল না। আর অন্যদিকে আমরা দেখতে পাই দায়ন তো চলে গিয়েছিল সয়ুনের কাছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবছিল যে কিভাবে সে এতদিন যাবৎ তাকে কষ্ট দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরও সে তো তার হয়নি, কি করবে সে? কিছু করার ছিল না। অন্যদিকে অপারেশন রুমে ছিল সয়ুন, বাহিরে দাঁড়িয়েছিল দায়ুন। সয়ুনের অপেক্ষায় সে কান্না করে, কারণ সয়ুনের কিছু হলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তারপর গিয়ে সয়ুনের কাছে বসে, যাতে সয়ুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সয়ুনের কাছে বসে বসে সে সয়ুনের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে অনেক কষ্ট দিয়েছে। সয়ুনের হোশ ফেরার পর একে অপরকে কিস করে আর তাদের ভালোবাসার কথা বলে, একে অপরকে কতটা ভালোবাসে তারা। সিন শিফট হয়ে যায় পরদিন সকালে, যেখানে দায়ুন সয়ুনকে খাবার খাইয়ে দিচ্ছিল। সয়ুন বলে, তোমার হাতে খাবারগুলো এত টেস্টি, খাবারগুলোর টেস্ট 3 ডাবল বেড়ে গিয়েছে,
তখন সয়ুন মুচকি মুচকি হাসতে শুরু করে। দায়ুনও তার সাথে হাসে, বলে এইসব বলার কোনো প্রয়োজন নেই। তখনই তাদের স্টাফের লোকের আসার শব্দ শুনতে পায় তারা। তখন সয়ুন বলে, দায়ুন তুমি লুকিয়ে পড়ো। সবাই যখন আসে তখন বলে, এই জায়গায় দায়ুন থাকলে অনেক ভালো হতো, দায়ুনকে আমরা অনেক মিস করছি। সয়ুন বলে, দায়ুন এসে কী করবে, যেহেতু আজ অফ ডে তাই হয়তো সে বিজি আছে। তখন তারা সবাই লক্ষ্য করে তার পায়ের দাড়ি কিছু একটি লুকিয়ে আছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি লুকাচ্ছ এখানে? যখন তারা এটা সরাতে যায় তখন দেখতে পায় একটি বালিশ সে লুকিয়ে রেখেছিল। আর আমরা মনে মনে ভাবি যে আসলে তাহলে দায়ুন কোথায় গেল। তারপর সয়ুন সবাইকে বাহিরে নাস্তা খাওয়ার কথা বলে। তখনই পর্দার আড়াল থেকে দায়ুন বেরিয়ে আসে। সয়ুন যখন বসে বসে সবার সাথে নাস্তা করছিল তখন জানতে পারে দায়ুনের অন্য একটি জায়গায় পোস্টিং হয়েছে। একথা শুনে সয়ুন অনেক কষ্ট পায়, মনে মনে বলে, দায়ুন আমাকে কিছুই বলেনি, কেন সে অন্য জায়গায় চলে যাবে। অন্যদিকে আমরা দায়ুনকে দেখতে পাই, তার ফোনেও একটি SMS আসে যে 1 বছরের জন্য তাকে দুবাই যেতে হবে। এ কথা শুনে সে অনেক ভয় পেয়ে যায়, কিভাবে সে 1 বছর সয়ুনকে ছাড়া থাকবে। তখন সয়ুন দায়ুনের কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি তো গরম একদমই সহ্য করতে পারো না, তাহলে কিভাবে দুবাইয়ে থাকবে? তখন সে বলে, কে দুবাই যাচ্ছে? আমি তো দুবাই যাচ্ছি না, তোমাকে ছেড়ে আমি দুবাই কেন যাব? দুবাই যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই থাকবো, যা করব এখানে থেকেই করব। সয়ুন বলে, দুবাই কেন, তোমার যে কোনো জায়গায় মন চায় তুমি যেতে পারো, 1 বছরের ব্যাপার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর তো তুমি আমার কাছেই চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কারো দিকে তাকাবো না, কারো প্রেমেও পড়বো না, কারোর সাথে কোনো ঝামেলায়ও জড়াবো না। তখন দায়ুন বলে, আমি খুব ভালো করে বিশ্বাস করি তোমাকে, আমি জানি তুমি এমন কিছু করবে না। সয়ুন বলে, তুমি যে কোনো জায়গায় যেতে পারো, তার আগে আমরা ডেট করব। তুমি যতদিন এই শহরে আছো ততদিন আমরা ডেট করব, একই সাথে ঘুরে বেড়াবো, যে যে জায়গায় যাওয়ার মন চায় ওই জায়গায় যাব, মেমোরি তৈরি করব। তারপর তুমি 1 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য চলে যাও, 1000 বছর আমি তোমার জন্য অপেক্ষা করে কাটিয়ে দিব। তারপর আমরা দুইজনকে দেখতে পাই তারা জায়গায় জায়গায় ঘুরতে যায়, অনেক সুন্দর সুন্দর পিকচার উঠায়, রাতের বেলায় ঘুরে, দিনের বেলায় ঘুরে, অনেক মেমোরি তৈরি করে, যাতে একে অপরের এই মেমোরিগুলো দেখে তারা দিনগুলো কাটিয়ে দিতে পারে। একসাথে হরর মুভি দেখে সুন্দর সুন্দর সময় কাটায়, ডিনার করে, লাঞ্চ করে। একই সাথে সময় কাটানোর পর তাদের ওই দিন চলে আসে যেদিন দায়ুন শহর ছেড়ে চলে যাবে। যখনই তাদের এই সময় চলে আসে তখন সয়ুন দায়ুনকে বলে, তুমি কি আমাকে বলে যাবে? তখন তারা একে অপরকে বলে, প্রশ্নই আসে না। দায়ুন বলে, তোমাকে একটি রিং পরিয়ে রেখে যাচ্ছি, যখনই তোমাকে কেউ বলবে যে সে তোমাকে পছন্দ করে, রিংটি দেখিয়ে বলে দিও, আমাকে পছন্দ করার কোনো প্রশ্নই আসে না, আমি অলরেডি এঙ্গেজ। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের বিদায়বেলা কান্না করে। তাদের এই বিদায়টি অনেক কষ্টের ছিল, যেহেতু 1 বছর একে অপরকে দেখতে পারবে না। তারা এইভাবেই একে অপরকে বিদায় জানিয়ে চলে যায়। সিন শিফট হয় 1 বছর পর। আজ হচ্ছে ওই দিন যেই দিন দায়ুন দেশে ফিরবে। সয়ুন তার প্রত্যেকটি এমপ্লয়ের সাথে অনেক ভালো আচরণ করছিল আজ। তাছাড়াও কাউকে বকাঝকা করছিল না, মুস্কি মুস্কি হাসছিল। তার এই আজব ধরনের হাসি দেখে সবার মনে প্রশ্ন আসে, স্যারের কী হয়েছে, উনি এইভাবে হাসছেন কেন? উনি তো কখনো এইভাবে হাসেন না। তাছাড়াও ওনাকে আমরা কখনো হাসি খুশি থাকতেও দেখি না। সয়ুন দায়ুনকে একটি SMS করে আর জিজ্ঞাসা করে, তুমি কি ল্যান্ড করেছো? তখন সে বলে যে না, আমি আসতে পারবো না, 1 সপ্তাহ পরেই আমি আসব, কারণ আমাদের কোম্পানির কিছু বিষয়ে প্রবলেম হওয়ার কারণে আমাকে এত সহজে ছাড়তে রাজি হচ্ছে না, তাই আর আজ আসা হবে না, কিছুদিন পরই আমি চলে আসব। সয়ুন মন খারাপ করে বসে থাকে। রাতের বেলায় সে দায়ুনকে কল করে জিজ্ঞাসা করে, তোমার কি কাজ শেষ? তুমি কি আমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারবে? আর কখন আসবে? তুমি কি 1 সপ্তাহ পরে ফিরছো? তখন সে বলে, হ্যাঁ আমি তো ফিরছি, তবে তোমাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তখন সে তাকে বলে, তুমি এই রঙের জামা পরেছো তাই না? তখন সয়ুন বলে, কেন, তুমি কিভাবে জানতে পারলে? তুমি কি কাউকে আমার পিছনে লাগিয়েছো যে তোমাকে সব কিছু তথ্য দিচ্ছে? তখন সে বলে, তুমি তো অফিসের সামনে দাঁড়িয়ে আছো তাই না? তখন সে বলে, তো কি করব বলো? তখন সে বলে, সামনের দিকে তাকাও। তখন সে দায়ুনকে দেখতে পায়। দায়ুনকে দেখে সে তো মহা খুশি। দায়ুন আমাদেরকে বলে, আমি মনে করতাম ভালোবাসা মনেই পাগলামো, ভালোবাসা মনেই শারীরিক সম্পর্ক, ভালোবাসা মানেই একে অপরকে দেখা, টাইম স্পেন্ড করা, ভালোবাসা মানেই কাছে থাকা। তবে আমি আজ বুঝতে পারলাম দূর থেকেও ভালোবাসা যায়, যদি ভালোবাসা সত্য হয়। 1 বছর হয়ে গেল তোমাকে ছাড়া আমি কাটিয়েছি, তবে আমার ভালোবাসা তোমার জন্য কোনো দিকেও কমেনি। তাই আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা কেমন হয়। দায়ুন তার মনে মনে এই কথাগুলো বলছিল আর অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ সে এই প্রথমবার ভালোবাসা ফিল করেছে। তার সাথে ছোটোবেলা থেকে অনেক দুর্ঘটনা ঘটে এসেছে, তা আমি খুব ভালো করেই জানি। ড্রামার শুরু থেকেই আমরা দেখলাম সব কিছু, কারণ সে অনেক কিছু সহ্য করার পর এই জায়গা পর্যন্ত এসেছে, তার মানে তার তো কষ্ট হবেই। তখন সয়ন তাকে বলে, কি হয়েছে?
তুমি কি সুস্থ আছো? তখন সে বলে হ্যাঁ। তখন দায়ন বলে আমি তো এটা শুনতে চাইনি, আমি অন্য কিছু শুনতে চেয়েছিলাম। সোয়ন তাকে বলে আই লাভ ইউ, দায়নও তাকে আই লাভ ইউ টু বলে একে অপরকে কিস করে। আর এখান থেকে সিন চলে যায় 12 বছর পিছনে, যেখানে দায়ন একদিন হুট করে হার্ট অ্যাটাক করে পড়ে গিয়েছিল। আসলে সে ছোটোবেলা থেকেই একটু অসুস্থ থাকতো। যখন সে হার্ট অ্যাটাক করে পড়ে যায় তখন তার কাছে একটি ছেলে এসেছিল তাকে হেল্প করার জন্য। ছেলেটির ফেস সে দেখতে পারেনি, তারপরের ঘটনা তার কিছুই মনে ছিল না। আসলে এই ছেলেটি অন্য কেউ না, সোয়ুন ছিল। তার মানে আমরা বুঝতে পারি তাদের দেখা আগেই হয়েছিল, তারা পূর্ব পরিচিত। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আচ্ছা বলেন তো, আপনারা কমেন্ট না করলে আমি কিভাবে জানতে পারবো ড্রামাগুলো আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে?